আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফাত। সংবাদে এছাড়াও থাকছে করোনাকালে বছরের শুরুতেই নতুন বই না পাওয়ায় প্রভাব পড়বে শিশুদের মনে, পিছিয়ে পড়ার শঙ্কা। বিস্তারিত সংবাদ। দোকানে ব্যবসায়ীকে রেখে দরজার বাইরে থেকে ঝালাই করে আটকে দেয়া হতো, এরপর ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করত প্রভাবশালী চক্র। এভাবেই বছরের পর বছর জিম্মি করা হতো রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের ব্যবসায়ীদের। অভিযুক্ত ঢাকা দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন রতন বলেন, আদায় করা টাকা চলেও যেত বড় কর্তা সাইদ খোকন সহ সমিতি কর্মকর্তাদের পকেটে। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এবং সরকারি পদ ব্যবহার করে যারা এভাবে টাকা হাতিয়ে নিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। এর বাদলের রিপোর্ট। ওয়েল্ডিং মারছে, এই যে দেখেন এখনো ওয়েল্ডিং এর ধার রয়ে গেছে, ওই সাইডটা ওয়েল্ডিং মারছে। তখন আমার লোক ভিতরে ছিল, তখন আমরা টাকা পেমেন্ট করছি, তারপর আমার লোক বাড়িছে। আমার দুইটা দোকান, এখানে দুইটা দোকানে আমার কাছ থেকে 12 লাখ টাকা নিয়ে গেছে। আমি নিজের হাতে ক্যাশ গয়না দিছি, বলছে যে সাইদ খোকনের কাছে যাবে। ডিজিটাল যুগে এসেও সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে ব্যবসায়ীদের জিম্মি করে টাকা লুটে নেওয়ার পদ্ধতি যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এটা নিচে এই যে বললাম যে রতন কমিশনার, তারপর শাহাবুদ্দিন, তারপর রহিম আছে আর সাজু আছে, এই 4টা লোকই সবচেয়ে গ্রেট ক্রিমিনাল। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন রইল যে প্রধানমন্ত্রী এটা সূক্ষ্মভাবে বিচার করবে যে এই টাকাগুলো কোথায় গেল এবং তাদেরকে তাদের পদ থেকে যেন খারিজ করে দেন। এই মার্কেটের বহু দোকানে দরজায় ঝালাই করে তালা লাগিয়ে টাকা নিয়েছে চক্রটি। এছাড়া মার্কেটের বাথরুম, সিঁড়ি ও লিফটের নির্ধারিত স্থানে নকশার বাইরে গিয়ে দোকান নির্মাণ করেই ক্ষান্ত হয়নি সিটি কর্পোরেশনের অসাধু কর্মকর্তা আর স্থানীয় প্রভাবশালীরা। সেই দোকানে তালা ঝুলিয়ে জিম্মি করেও টাকা নিয়েছে বারবার। কমিশনার ফরিদউদ্দিন রতন, তারপর হচ্ছে ওয়ার্ড কমিশনার শাহাবুদ্দিন এবং হচ্ছে যে সালে জামালের পিএস এমপি রনি চাঁদাবাজি করে জিম্মি করে মানুষদের থেকে শত কোটি টাকা নিয়ে গেছে। এইখানে ওদের টার্গেট ছিল 300 কোটি টাকা এই মার্কেট থেকে নেওয়ার, এটা আমি জানতাম। বস্তায় বস্তায় কারি টাকা, হাজার শত কোটি টাকা এখান থেকে নিয়েছে শাহাবুদ্দিন সাহেব আর হলো ফরিদউদ্দিন রতন। আমি নিজে ফরিদউদ্দিন রতনের চেম্বারে যাই আমি টাকা দিয়ে আসছি। অভিযুক্ত মেয়র সাইদ খোকন সহ দায়ীদের রাজনৈতিক পদ থেকে অপসারণ করে বিচার চেয়েছেন ব্যবসায়ীরা। তারা রাজনৈতিক পরিচয় দিয়ে দলের অপমান করতেছে, বদনাম করতেছে, নাম ভাঙিয়ে যারা শত কোটি টাকা নিচ্ছে তাদেরকে দল থেকে বহিষ্কার করুন। অভিযোগের কারণে শোকজ পাওয়া কাউন্সিলর রতন নিজেকে নির্দোষ দাবি করেছেন। সিটি কর্পোরেশনের বড় কর্তাকে, যার সাইন ছাড়া কিছু হয় না, সে কে? মেয়র তো সাইদ খোকন ছিল। এটার কোনো দালিলিক প্রমাণ থাকে না। এই টাকাটা বহু ভাগে ভাগ হইতো, বিশেষ করে 3টা ভাগে ভাগ হয়েছে। বড় সাহেবের একটা, আর একটা হলো ছোট সাহেব, আর একটা হলো সমিতির কর্মকর্তা। এ বিষয়ে জানতে সাবেক মেয়র সাইদ খোকনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কল কেটে দেন। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ব্যবসায়ীদের জিম্মি করে টাকা লুটে নেওয়া বন্ধ হবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। আর বাদল, আরটিভি, ঢাকা। দায়িত্ববোধ, দেশপ্রেম আর আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালনে নৌপুতুন বিমান সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যশোরে বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020 অনুষ্ঠানে যোগ দিয়ে আহ্বান জানান তিনি। এ সময় আগামীতে বাংলাদেশ যুদ্ধবিমান তৈরির সক্ষমতা অর্জন করবে বলে আশা জানান সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্ট। শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিতে প্রায় প্রতি বছরই যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে করোনা বাস্তবতায় এই প্রথম অংশ নিলেন ভার্চুয়াল মাধ্যমে। শুরুতে প্রধানমন্ত্রীর পক্ষে বিমান বাহিনীর ৭৭তম অফিসার্স কোর্স শেষ করা নবীন কর্মকর্তাদের ব্যাচ পরিয়ে দেন এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেনিয়াবাদ। এরপর ট্রফি ও সোর্ড অব অনার তুলে দেওয়া হয় কোর্স সেরাদের হাতে। পরে বক্তব্যে বিমান বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বলেন মহাকাশে পৌঁছানোর মতো সক্ষমতা অর্জন করতে চায় বাংলাদেশ। বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য আধুনিক 5টি C-130J বিমান ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করা হয়েছে। 3টি বিমান ইতিমধ্যে এসে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, যেটা লালমনিরহাটে আমরা স্থাপন করছি, যার মাধ্যমে আমি আশা করি হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। দেশের মানুষের সার্বিক কল্যাণ সরকারের অন্যতম লক্ষ্য, এমনটা জানিয়ে বিমান বাহিনীর সকল সেনাদের সততা ও সাহসের সাথে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সরকার প্রধান। সবাইকে আমি এটুকু বলবো যে আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, একটি জাতি, সে কথা সবসময় মাথায় রেখে, মনে সাহস রেখে, মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তোমাদের মতো তরুণদের কাছে যে প্রত্যাশা করে সেটা তোমরা পূরণ করতে উপযুক্ত হয়ে গড়ে তুলবে। পরে রাষ্ট্রীয় সালাম গ্রহণের মাধ্যমে শেষ হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020-এর আনুষ্ঠানিকতা। মারুফ রেজা, RTVি, ঢাকা। সেনাবাহিনীর ঐক্য ভাঙতে দেশ ও বিদেশে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে সেনাবাহিনীর ঐক্য অনেক বেশি সুদৃঢ়। ষড়যন্ত্র করে কোনো লাভ নেই বলেও জানান তিনি। রোববার সকালে বাংলাদেশ সেনাবাহিনীতে নবগঠিত মিলিটারি ডেন্টাল কোরের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েই তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীর সুনাম ধ্বংস করতে যারা ষড়যন্ত্র করছে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ কুচক্রী মহলের বোঝা উচিত, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ক, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী, যাদেরকে এত প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়েও বিন্দুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হয়নি। সকলে এই ধরনের প্রপাগান্ডা, রিউমার জাতীয় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করছি। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনা সম্ভব বলে মনে করেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। বর্ডার গার্ড বাংলাদেশ দিবস 2020 উপলক্ষে পিলখানায় ভার্চুয়াল দরবারে এমন কথা বলেন বিজিবি প্রধান। বাহিনীকে সময় উপযোগী করতে অরক্ষিত সীমান্তগুলোতে বিওপি স্থাপন এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগতভাবে দক্ষ কর্মী গঠন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। দরবার শেষে পদোন্নতি প্রাপ্তদের র্যাঙ্ক, ব্যাচ পরিধান সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার, শ্রেষ্ঠ ব্যাটালিয়ন ও রানার আপ ব্যাটালিয়নকে পুরস্কার প্রদান করা হয়। কূটনৈতিকভাবে এবং আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যেন এই কাজটিকে আমরা এই সীমান্ত হত্যাটাকে যেন শূন্য কোঠায় নিয়ে আসতে পারি। এই জন্য আমরা সীমান্তবর্তী এলাকার মানুষজনকে আমরা সচেতন করার চেষ্টা করছি যেন ওনারা অবৈধভাবে বর্ডার পার না হন। দেশ যত উন্নতি হবে সেটার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বিজিবিকেও সময় উপযোগী করাটা একটা জরুরি বিষয়। রাজধানীর আদাবরে 5 বছরের শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফিকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মা এশা এবং এশার প্রেমিক বাক্কুর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায় 2010 সালের 23 জুন প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর সঙ্গে মায়ের অনৈতিক কোনো ঘটনা দেখে ফেলায় সামিউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে ফ্রিজে লুকিয়ে রাখা হয়। পরে লাশটি বস্তায় ঢুকিয়ে পরদিন 24 জুন রাস্তায় ফেলে দেওয়া হয়। এরপর একই দিন আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে সামিউলের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সামিউলের বাবা KM আজম বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা করেন। এবার বছরের শুরুতে নতুন বই না পাওয়ায় শিশুদের মনে যে প্রভাব পড়বে তাতে শিক্ষায় পিছিয়ে পড়ার শঙ্কা শিক্ষাবিদদের। করোনাকালে কিভাবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে সে নির্দেশনাও এখনও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেনি।
তারপরও নির্ধারিত সময় পৌঁছে দিতে পারবে বলে মনে করছে মন্ত্রণালয়। পাঠ্য বই নিয়ে মাহাদুর রহমান রুবেলের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। স্কুল বন্ধ, করোনার ভয়ে অনেকদিন আটকা ছিল ঘরে। একটু সুযোগ পেয়ে মাঠে মুক্ত বিহঙ্গের মতো খেলায় মেতেছে শিশুরা। করোনার জন্য তো অনেকদিন বেরোতে পারি না, এখন খেলতে বেরোছি মাস্ক পরে। পুরনো শিক্ষাবর্ষ শেষে অপেক্ষা নতুন বর্ষের। নতুন করে বেড়েছে ছুটি, তবে অনিশ্চয়তা কাটেনি ভর্তি আর নতুন বই নিয়ে। প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরে 2,30,00,000 শিক্ষার্থীর জন্য 10,25,00,000 বই ছাপানো হচ্ছে, আর মাধ্যমিক স্তরে 1,85,00,000 শিক্ষার্থীর জন্য 24,10,00,000 বই ছাপা হচ্ছে। এবার বই উৎসব হবে না, তা মেনে নিতে পারছে না শিশুরা। করোনার জন্য আমরা বের হতেও পারিনি, তার জন্য পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে, আর আমাদের খেলতেও পারিনি। এখন একটু খেলাধুলা চলে মোটামুটি। আমাদের বই পেলে আমরা প্রত্যেক বছর আনন্দ থাকে, আমাদের একটা সেই আনন্দটা আমরা পাবো না সামনের বছর। নতুন বইয়ের গন্ধে এখন ম করছে ছাপাখানাগুলো। নতুন বইও নতুন পোশাকের মতোই আনন্দ দেয় শিক্ষার্থীদের প্রশ্ন, করোনার তাণ্ডব এবার তাদের সে আনন্দ কেড়ে নেবে না তো? নতুন বই নিয়ে সংকট দূর না হলে দাগ কাটতে পারে শিশুদের মানসপটে। বছরের শুরুতে বই না পেলে কিছুটা মনক্ষুণ্ণতা তৈরি তো হবেই, উৎসাহের ঘাটতি হতে পারে। সেই জায়গাতে একটা মনস্তাত্ত্বিক একটি সমর্থন বা সাপোর্ট তারা প্রদান করবেন অভিভাবক এবং শিক্ষকরা। এখনো সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছায়নি। করোনার কারণে শিক্ষার্থীদের জড়ো না করে বিকল্প পন্থায় বই পৌঁছে দেওয়ার উপায় খুঁজছে প্রতিষ্ঠানগুলো। যে প্রক্রিয়াটা কি হবে সেটার একটা সুনির্দিষ্ট নির্দেশনা আমরা পাবো। আর সবাইকে তো একসাথে ডাকা যাবে না, শ্রেণী শিক্ষকের মাধ্যমে মেসেজ দিয়ে কিংবা অন্য কোনো উপায়ে তাদের কাছে বইগুলি পৌঁছানোর, কিংবা প্যারেন্টসদেরকে ডেকে এনে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সব কিছু ডিস্টেন্স মেনটেন করে প্যারেন্টসদের হাতেও হয়তো বইগুলো দিয়ে দেবে যে আপনারা আপনাদের শিশুদেরকে বইগুলো দেন। নতুন বছরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বইয়ের প্রচ্ছদের ভেতরের অংশে জাতীয় ব্যক্তিত্বদের ছবি সংযুক্ত করা হচ্ছে। এনসিটিভি চেয়ারম্যান জানান, নতুন বর্ষে করোনার ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে এই পাঠ্যপুস্তকগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিবে সেটা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের একটা নির্দেশনা থাকেন। ছাপার কাজে এখনই গতি আনতে না পারলে 1 জানুয়ারি অর্ধেকেরও বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হবে না বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মাহাদুর রহমান রুবেল, RTV, ঢাকা। 1971 সালের 20 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর ফেলে যাওয়া মাইন বিস্ফোরণে মৌলভীবাজারে শহীদ হন 24 মুক্তিযোদ্ধা। দিনটি স্মরণে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছে স্থানীয়রা। সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের স্মৃতিসৌধে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এ সময়। এছাড়াও শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও আলোচনার সভা হয়। 71-এর এদিন মুক্তিযোদ্ধারা বাড়িতে ফিরতে জড়ো হন স্কুলের ক্যাম্পে। হঠাৎ হানাদার বাহিনীর ফেলে রাখা মাইন বিস্ফোরণ হলে শহীদ হন 24 মুক্তিযোদ্ধা। বিএনপির ভাইস চেয়ারম্যান খেতাবধারী মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে সত্য বলার অপরাধে শৌকত করা দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও আপাদমস্তক অগণতান্ত্রিক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই তারা রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপি এখন জনবিচ্ছিন্ন এবং তাদের নেতৃত্ব বহুবিভক্ত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। দলে একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা এবং ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে সম্প্রতি অপমানকর শোকজ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি। এর মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর আচরণই ফুটে ওঠে। সুযোগ পেলে তারা দলের যে কোনো নেতাকে আস্থা করে ছুঁড়ে ফেলতে পারে।
৩,০০০ কোটি টাকা পাচার করার অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকা পিকে হালদারের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলকে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পত্র দিয়েছে দুদক। সেটি হয়তো ইন্টারপোলের কাছে পৌঁছে গেছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, দ্রুতই পিকে হালদারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে। তদন্তে তার ৭০ জনের মতো মেয়ে বন্ধুর তথ্য পাওয়া গেছে, যাদের অ্যাকাউন্টে অনেক অর্থ স্থানান্তর করেছেন পিকে হালদার। সব খতিয়ে দেখে এর সঙ্গে যারা জড়িত প্রত্যেককে আসামি করা হবে বলে জানান তিনি। গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, আমরা সেই তথ্য পেয়েছি, এবং সেই টাকাটা পিকে হালদারের কোম্পানি থেকে গিয়েছে। সেই টাকাটা কিভাবে লিয়ারিং হচ্ছে সেটা তো আমার দেখার বিষয়। ওই টাকা লিয়ারিং করতে গিয়ে ওই ব্যক্তির নাম যদি চলে আসে, এই জনের প্রায় আমার মনে হয় 70-80টা অ্যাকাউন্টে গিয়েছে, এবং ওই অ্যাকাউন্ট খুঁজতে গিয়ে যদি ওনার সঙ্গে যদি তার সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং যদি টাকাটা যদি সেখানে লিয়ারিং হয়, উনিও আসামি হবে। রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে চিনিকল শ্রমিক কর্মচারীরা। সকাল থেকে গাইবান্ধার রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে তারা। পরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দুর্নীতি ও লুটপাটের কারণে ক্ষতির মুখে পড়েছে চিনি শিল্প, যার দায়িত্ব শ্রমিকরা নেবে না। রংপুরের শ্যামপুরে মিল চালুর দাবিতে লাগাতার কর্মসূচি শুরু করেছে আখচাষী ও শ্রমিকরা। মিল চালু না হওয়া পর্যন্ত বিক্ষোভ, হরতাল, সড়ক ও রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচি ঘোষণা করেন তারা। আমরা শুধু মারাই যাবো, এর মধ্যে হঠাৎ করে ঘোষণা বলতেছে যে রংপুর চিনিকল সহ 6টি মিলে মারাই হবে না। রংপুর সুগার মিলের 550 কানামানা শ্রমিক কর্মচারী চাকরি যাবে। বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি সহ স্মারকলিপি প্রদান এবং আগামী বুধবার আমাদের শ্যামপুর এলাকায় অর্ধ দিবস হরতাল পালিত হবে। অনুরোধ জানাই, দাবি জানাই যেন আমাদের চিনিকলে বর্তমানে আখ মারাই করা হয়, তাতে আখ চাষিরা হয়রানি কম হবে। দর্শক, চিনিকল শ্রমিকদের আন্দোলনের খবর জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস জুয়েল। জুয়েল, আখ চাষিদের আন্দোলনের মুখে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? ক্ষতিগ্রস্ত কৃষকরা কি বলছেন? শারমিন, বেশ কয়েকদিন থেকেই গাইবান্ধার রংপুর চিনিকল, যেটা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত, এই চিনিকলের শ্রমিক কর্মচারী এবং আখ চাষিরা আন্দোলন সংগ্রাম করে আসছিল। গতকাল তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা যদি আগামী 23 তারিখের মধ্যে তাদের যে 6টি চিনিকলে আখ মারাইয়ের যদি সরকারি সিদ্ধান্ত বা চিনি শিল্প কর্পোরেশন থেকে না আসে, তাহলে তারা 24 তারিখে হরতালের ডাক দিয়েছে। এবং 24 তারিখে হরতাল অবরোধের পাশাপাশি 25 তারিখ থেকে তারা লাগাতার রেলপথ, রাজপথ সহ বিভিন্ন কর্মসূচি অবরোধ করে বিভিন্ন কর্মসূচি তারা পালন করবে। শ্রমিকদের অভিযোগ যে 1956 সালে এই চিনিকলে, রংপুর চিনিকলে আখ মারাই শুরু হওয়ার পর প্রায় 2 দশক এই চিনিকলে লাভের মুখ দেখে, কিন্তু পরবর্তীতে মাতাবাড়ি প্রশাসন এবং চিনি শিল্প কর্পোরেশনের যে কর্তৃপক্ষ আছে তাদের কেনাকাটা সহ নানা ধরনের অনিয়ম দুর্নীতির কারণে এই চিনিকল আজ লোকসানের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এবং চিনিকল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন ফেরদৌস জুয়েল। সারা দেশে জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতা বেড়েই চলেছে উত্তরের জেলাগুলোতে। কিছু কিছু জেলার উপর দিয়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে সব জেলা। ঘরে ঘরে সর্দি, জ্বর, নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সেন্থের রিপোর্ট। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় জেঁকে বসেছে শীত। অনেক জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এসব জেলায় গেল 2 দিন ধরে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতের কারণে সন্ধ্যার পর মানুষ তেমন একটা বাইরে বের হয় না। গাড়ি চালাতে খুব ভয় করছে, কখন অ্যাক্সিডেন্ট করবে, মানে কিছু দেখা যাচ্ছে না, এত ভয়ঙ্কর অন্ধকার।
হিমেল হাওয়া আর শীতের তীব্রতা বাড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনপদ। চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। ঠান্ডার জন্য বাইরে বের হওয়া যায় না, কিচ্ছু করা যায় না, হাত পা কুকড়ে নিয়ে যায়। পঞ্চগড়ে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের মাত্রা। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিভিন্ন সড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে। করা যায় না, বিছানা নষ্ট হয়ে যাবে, আবার খুব খারাপ ব্যাপার। টাঙ্গাইলে হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধ এবং শিশুরা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। পাশাপাশি ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। গাইবান্ধায় কনকনে হাওয়া ও ঝিরঝির বৃষ্টির মতো ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঠিকমতো কাজে যেতে না পারায় কষ্টে দিন পার করছে শ্রমজীবী মানুষ। নুসরাত জাহান সিনথি, RTV। বেঙ্গল সিমেন্ট লিমিটেডের আয়োজনে নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টদের অংশগ্রহণে নোয়াখালীর চৌমোহনীতে অনুষ্ঠিত হয়েছে শিল্পীরাজ সম্মেলন। শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি অডিটোরিয়ামে জেলার প্রায় 150-র বেশি নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ এই অনুষ্ঠানে অংশ নেয়। বেঙ্গল সিমেন্ট লিমিটেডের রিজিওনাল ইনচার্জ মাসুদুর রহমানের সঞ্চালনায় এবং পরিবেশক মনির হোসেন বাবুর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় প্রধান সিনিয়র ম্যানেজার শরীফুল হাসান তোপো। আলোচনা সভা শেষে শিল্পীরাজদের পুরস্কৃত করা হয়। করোনা মুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। কাতারে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ শেষে 10ই ডিসেম্বর করোনা টেস্টে পজিটিভ হন জামাল। তাই দলের বাকি সদস্যরা দেশে ফিরে এলেও জামালকে কাতারেই থাকতে হয় আইসোলেশনে। 19শে ডিসেম্বর আবারও তার করোনা টেস্ট করা হয়। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।